সবাইকে স্বাগত। আপনারা দেখছেন এটি নিউজ। আপনাদের সাথে আছে আমি আকাশ হাসান। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপনিং পয়েন্ট। দর্শক, ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই হ্যাপনিং পয়েন্ট নিয়ে একটি নতুন বিষয় এবং আমাদের সাথে থাকেন একজন অতিথি। আমাদের আজকের বিষয় স্বাধীনতার 55 বছর কৃষি কোথায় দাঁড়িয়ে আছে। তো কোথায় দাঁড়িয়ে আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারা জানেন স্বাধীনতার 55 বছর পর কৃষিতে অনেকগুলো অগ্রগতি এবং আমরা অনেক ধাপ এগিয়ে আছি, কিন্তু 55 বছরে যেখানে আমরা আছি তা আসলে কতটা যৌক্তিক এবং কোথায় যাওয়া আমাদের প্রয়োজন, আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে আমরা আসলে কোথায় পিছিয়ে আছি এবং বহির্বিশ্বের সাথে তাল মিলাতে গিয়ে আমরা কি ঠিকভাবে আমাদের প্রযুক্তির ব্যবহার করে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের আগত অতিথির সাথে। আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর সদরুল আমিন, কৃষি অর্থনীতিবিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই জনাব সদরুল আমিন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 55 বছরের এই কৃষি কোথায় দাঁড়িয়ে আমরা, এই 55 বছর পর আমাদের যে অর্জন কৃষিতে কোন দিকটি সবচেয়ে বড় অর্জন মনে করেন আপনি এবং কেন? ধন্যবাদ। 55 বছর বেশ অনেক লম্বা সময়, অনেক লম্বা সময় চড়াই উতরাই পার হইয়া বাংলাদেশ বেশ অনেকগুলো সফলতা অসফলতা মিশ্রতা সব কিছুই আছে এখানে, তবে সফলতাও আছে অনেক। আমরা যদি অ্যানালাইসিস করি যে আমরা কিভাবে আরও কি করতে পারতাম বা কী সুযোগ সুবিধা ছিল, তাহলে আমাদের ওই কৃষিকে প্রধান দুইটা ভাগে ভাগ করতে হবে। একটা ভাগ হচ্ছে যে খাত অনুসারে, একদম এর খাত অনুসারে সেক্টর। কৃষির 4-5টা সেক্টর আছে। একটা হলো ফসল, পশু ও প্রাণী, মৎস্য ও বন। ফসলের দিক থেকে আমরা যদি খুব পজিটিভ লাইনে যাই, যেগুলি দেখতেছি আমরা, যেমন দানা ফসল, ভুট্টা, সবজি, এইগুলিতে আমাদের অর্জন বেশ অনেক বেশি এই কয়েকটা ফসলে। কিন্তু মাঠ ফসলের অন্যান্য তেল ডাইল বা অন্যান্য ফসলে আমাদের এতটা আমরা অগ্রগতি তেমন লক্ষণীয় না। যেমন আবার পশু সম্পদের ক্ষেত্রে আমরা যেমন ফ্যাটেনিং প্রোগ্রাম ছিল একটা লাইভ স্টক, তারপরে পোলট্রিতে আছে এক প্রোডাকশন মিট, এটাতে আমরা বেশ ভালো করছি, ভালো এবং ভালো অগ্রগতি। কিন্তু সেই অগ্রগতির ক্ষেত্রে আমি সাথে সাথে বলবো এর অবদানের জন্য কিন্তু কৃষক নিজে এবং বেসরকারি খাত এবং বিশেষ করে মিডিয়ার যে প্রচার সম্প্রসারণ, ওইটা খুব ভালো ভূমিকা রেখেছে। সরকারি খাতগুলি তারা নির্দেশনায় ছিল, কিন্তু সেখানে তারা নানা রকম সমস্যার মধ্যে ছিল, কিন্তু কৃষিবিদ তারা পিছাইয়া যায়নি কোনো সময়। আরেকটা সেক্টর আছে, সেটা হলো উন্নয়ন ভিত্তিতে। যদি আমরা বিবেচনা করি তাহলে উন্নয়ন ভিত্তিতে প্রথমেই আসে রাজনৈতিক। আমরা এখানে একটু নেগেটিভ বলবো এই জন্যে যে কৃষি একটা সামাজিক এবং অনেক কৃষকের সমন্বয় একটা, এতে রাজনীতি খুবই স্পষ্ট থাকা উচিত। কিন্তু কৃষি খাতের নেতৃত্বে রাজনৈতিক নেতা কম ছিল। আচ্ছা, শুরুতেই ছিল বেশিরভাগ আর্মি অফিসার ছিল বেশি, এরপরে আসে অনেক টেকনিক্যাল মন্ত্রী অনেক কিছু হয়েছে। এটাতে যারা নীতি নির্ধারণী রাজনীতি যদি কৃষিতে থাকতো তাহলে হয়তো আমরা আর একটু আগে, বা যে এক্সপার্ট এই রিলেটেড এক্সপার্ট মানে না, রাজনৈতিক এক্সপার্ট হলো একটা, তার যে দেশের প্রতি যে একটা টান, দেশের প্রতি আন্তরিকতা, এটা একমাত্র রাজনীতিবিদেরই থাকে। সেই জিনিসটা আর একটা আছে অর্থনৈতিক এতে আমরা সবচেয়ে বেশি একটু পিছনে ছিলাম, কারণ আমাদের তত্ত্বগুলি নিয়ে নানা রকম বিতর্ক ছিল যে এটাই এত %, এইটাই ইন্ডেক্স, এটা সূচক, এগুলি কেউ তৈরি করতো, অন্য কেউ বলতো এটা ঠিক না। এই জন্য অর্থনীতির এই ক্ষেত্রটা আবার কারিগরি দিক একটা, কারিগরি দিকটাতে আমরা অনেক এগিয়ে ছিলাম। কারিগরি দিকটা ছিল যে গবেষণা সম্প্রসারণ, কৃষক যে কৃষিবিদরা গবেষণা করবে, কৃষক ব্যবহার করবে, এই সাইডটা আমাদের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এই জিনিসটা আমরা বেশ এগিয়ে ছিলাম, সামনে ছিলাম এই জিনিসটাই। আরেকটা আছে যেমন সামাজিকভাবে কৃষি শিক্ষা, এই যে বাধ্যতামূলক কৃষি শিক্ষা হয়েছিল একবার, এটা হওয়ার পরপর কিন্তু ব্যাপক একটা আন্দোলন শুরু হয়েছিল। এটা 90-র পরে। 90-র পরে প্রথম ওই যে ক্ষমতায় আসলো খালেদা জিয়া, তখন প্রধানমন্ত্রী, বাধ্যতামূলক কৃষি শিক্ষা চালু হয়েছিল, কিন্তু এটা সামাজিকভাবে সেটা তেমন গ্রহণ না করায় সেটা আস্তে আস্তে পিছিয়ে গেছে। এই সামাজিকভাবে কৃষি শিক্ষাটাকে হাইলাইট যদি থাকতো তাহলে হয়তো আমরা আরও আগাইতে পারতাম। এই গেল একটা। আরেকটা হলো জিডিপির ক্ষেত্রে কিছু হিসাবে, যেটা অর্থনৈতিক বললাম, যেমন 1971 সনে আমাদের জিডিপি ছিল 13.3%।
এটা আস্তে আস্তে কমতে কমতে 13.3%, কিন্তু জিডিপি বাড়লো। জিডিপি 2024-এ আসা হলো $420 বিলিয়ন। আগে ছিল $13.3 বিলিয়ন থেকে জি আমরা আসলো 420 কিন্তু এখানে অর্থনৈতিক যে ইয়েটা ক্রাইটেরিয়া তাতে হলো যে আমাদের এই যখন জিডিপি কম ছিল $13.3 বিলিয়ন ছিল, তখন আমাদের অবদান ছিল 60%, অর্থাৎ প্রায় $800 কোটি। আচ্ছা, মানে কৃষির অবদান ছিল, কৃষির অবদান অর্থনীতিতে। ছিল আচ্ছা, জিডিপির। জি আবার যখন এসে 420 হইল, অনেক বেড়ে গেল, কিন্তু আমাদের অবদান চলে আসলো 11%। অর্থাৎ সেখানে $800 মধ্যে আমরা চলে গেলাম, $800 কোটি মধ্যে বর্তমান রানিংটা চলে আসলো মোটামুটি $500-600 কোটি। এখনো তো 11 থেকে 13% মধ্যে আটকে আছে সম্ভবত। না, 11, কিন্তু জিডিপি বেশি, কিন্তু পার্সেন্ট কম। পার্সেন্ট কম, রাইট। তাতে ওই 500-600 কোটি টাকার বেশি আসে না। $500 অগ্রগতি আরো যেখানে হওয়ার কথা সেখানে একটা এটা হিসাব দেয়া, জিডিপি দিয়া এটা দেখাচ্ছে তারা, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে এটা আর বেশি হবে। আচ্ছা, কিন্তু অর্থনৈতিক বললাম না, মারপেস আছে এখানে। মারপ্যাচ আছে একটা। এই যে জিডিপিতে অন্যান্য ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি, আদার সেক্টর, সার্ভিস বেশি দেখাইতে গিয়া কৃষিটা নিচে একটা ধামাচাপা পড়ে গেছে, আনুপাতিকভাবে। রাইট। এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় আমি অ্যাড করতে চাচ্ছি। আপনি খুব ভালোভাবে বলেছিলেন আসলে দানা জাতীয় যেগুলো উৎপাদন আমরা ভালো করছি, পোলট্রিতে ভালো করছি, কিন্তু কিছু ক্ষেত্রে আবার একদম স্পেসিফিক ভাবে বলেছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। না, ওটা হলো গমের ক্ষেত্রে আমরা পিছাই গেছি। গম, যে কিছু কিছু ক্ষেত্রে আসলে আমাদের যেমন সয়াবিন বা অন্যান্য ক্ষেত্রে আমরা ইয়ে করতে পারি না, কিন্তু কিছু ক্ষেত্রে উৎপাদন আসলেই বৃদ্ধি হয়েছে। এটা ধান এবং সবজি। সবজিতে আমরা বিশ্বে এখন সবজিতে ধরেন বাংলাদেশ আয়তনে প্রায় 94তম দেশ, জি, কিন্তু কৃষিতে আমরা থার্ড, 3 নম্বরে 94তম দেশ হয়ে আমরা 3 নম্বরে আছি সবজিতে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। সেখান থেকে একটু রিলেট করতে চাই, উৎপাদন বৃদ্ধি কি সত্যিকারের উন্নয়ন নাকি কাঠামোগত উন্নয়নটাকে আসলে গুরুত্ব দেওয়া? না, উন্নয়ন বলতেও যে আমি যে হিসাব দিলাম যে সবজি উৎপাদন, কৃষি উৎপাদন, ওইটাই হলো আসল উন্নয়ন। কাঠামোগত উন্নয়ন যেটা, এটা বলে ইঞ্জিনিয়ারিং উন্নয়ন। এটি হলো সাপোর্ট সার্ভিস। এগুলি হলো সাপোর্ট সার্ভিস। আসলে প্রকৃতটা হলো জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সার্ভিসটা যদি ঠিক হয় তাহলে কি উৎপাদন বাড়বে না? না, সাপোর্ট সার্ভিসে ওখানে এটা অবশ্য এটা আন্তর্জাতিক তর্কের বিষয়। সেটা হলো সারা দুনিয়াতে সবচেয়ে বেশি অবকাঠামোগত উন্নয়নের দিকে সরকার ঝুঁকছে, সেই দেশে দুর্নীতি সবচেয়ে বেশি, এবং সেটা কারিগরি ইঞ্জিনিয়ারিংগত দুর্নীতি। কিন্তু আমি যে ধানের উৎপাদন বাড়াইলাম, এতে দুর্নীতি নেই। আমি ভুট্টার উৎপাদন বাড়াইলাম, মুরগির ডিম উৎপাদন বাড়াইলাম, এতে দুর্নীতি নাই। কিন্তু মুরগির ঘর বানতে গিয়া 3 টাকার জায়গায় 3000 টাকা খরচ করলাম। খুবই দারুণ বলেছেন। এটা আমরা দেখি যে আসলে যেসব যে দেশে উন্নয়নের বড় বড় দালান কোঠা ওঠে বেশি, সেখানে দুর্নীতির পরিলক্ষিত। যেমন এই কথা বাংলাদেশে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, নেপালে হয়েছে। কাঠামোগত উন্নয়ন হয়ে গেছে, তারপরে দেখে ধস নামছে। যেমন অনেক জায়গায় দেখছি অনেক বড় বড় গুদাম ওপেন করা হয়েছে, কিন্তু তার কোনো প্রয়োগ নাই বা ব্যবহার নাই। বাংলাদেশে আজকেই দেখলাম একটা শিশু হাসপাতাল তৈরি করে সব রেডি করা আছে, কিন্তু 3 বছরে হয়ে গেছে, এখন এটা ব্যবহারই শুরু হয় নাই। যন্ত্রপাতি এনে রেখে দেওয়া হয়েছে। এটা হলো কাঠামোগত উন্নয়ন হয়ে গেছে। কিন্তু আমরা যে ভুট্টার উৎপাদন বাড়াইলাম, এইটাতে কোনো মিশা নেই, ফলস, এটা কোনো মিশা নেই। আর এটা হলো দানা শস্যের ব্যাপারে একটা তর্ক আছে এখানে, যে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই যে দানা খাদ্য, এটা শুধু মানুষের খাদ্য না, পশুর খাদ্য, পোলট্রির খাদ্য, মাছের খাদ্য, সব ক্ষেত্রে যাচ্ছে। ওইখানে আমাদের যে ইন্টার সেক্টর অ্যানালাইসিস, এগুলি আমাদের একটু জোরদার করতে হবে। কারণ দানা খাদ্য উৎপাদন, বিশেষ করে গম উৎপাদন আমাদেরকে অবশ্যই বাড়ানো লাগবে, আরও অনেক বাড়ানো লাগবে। জি। আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করবো আপনার সাথে একটা বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান, আমাদের সাথে আছেন অতিথি প্রফেসর ডক্টর সৈয়দুর আমিন। আমরা চলে যাচ্ছি তার সাথে আলোচনায়। যে আপনার সাথে আলোচনা করছিলাম, সেই ক্ষেত্রে আমরা যদি একটু বহির্বিশ্বের দিকে লক্ষ্য করি, আসলে প্রযুক্তিগতভাবে অনেক উন্নয়ন তারা করেছেন, এবং এগ্রিকালচার
স্মার্ট একটি দিকে নিয়ে গেছেন এবং পাশাপাশি তারা প্রিসিশন ফার্মিংয়ের দিকেও একটু ফোকাস করছে, কিন্তু আমরা কেন সেদিকে আগাচ্ছি না এবং যদিও এগিয়ে থাকে তাহলে কোন পর্যায়ে আছে বাংলাদেশ? ধন্যবাদ। এই বিষয়টা খুব ক্রিটিক্যাল এই দেশের জন্য, কারণ আমি তো ইরিতেও কাজ করছি, ম্যানিলা, তারপরে ইন্দোনেশিয়া এবং আমেরিকাতেও বেশ কয়েক বছর যাবত ওইখানে কৃষি দেখতেছি, কাজ করতেছি। তাতে আমাদের দেশের সাথে ওই দেশের কৃষিগুলির তেমন কোনো মিল নেই। আমরা তাদের ধারে কাছেও নাই। কারণ হলো আমাদের দেশে যে কৃষি কাজগুলি হচ্ছে এখানে ইয়াং জেনারেশন যাচ্ছেই না, আচ্ছা, কারণ তারা প্যান্ট খুলতে রাজি না। অর্থাৎ মেকানাইজড কাল্টিভেশন হলে ওই কাজগুলি আমরা ওখানে করতে পারতাম। আর আমেরিকাতে যেগুলি আছে বেশিরভাগ ফার্মে, যে ফার্মগুলি আছে বেশিরভাগই ইয়াং ম্যান, যন্ত্রপাতি দিয়ে কাজ করে। কেউ সবাই লেবার, কোনো লেবার নেই, সবাই নিজেরাই লেবার হিসাবে কাজ করে, একবেলা কাজ করে, বিকালে আবার তারা অনেকে অন্যান্য কৃষিকে নেগলেক্ট হিসেবে দেখে আমাদের দেশে। এমনকি আমাদের এই দেশ থেকে যারা যায়, যেমন বিশেষ করে দেখছি কুমিল্লা, বরিশাল, বগুড়া, যশোর, ওই দিককার বিভিন্ন ফার্মার গ্রুপ আছে, তারা ওইখানে গিয়া ওই ফার্মগুলি ম্যানেজ করে এবং খুব সুন্দরভাবে ম্যানেজ করে। কিন্তু বাংলাদেশে পারছেন না। কিন্তু বাংলাদেশে তো ওই সুযোগ নেই, তারা তো ওইখানে যন্ত্র চালায়, প্লাস ওইখানে বিভিন্ন কনসাল্টিং ফার্ম আছে যারা আইসা পেস্টিসাইড স্প্রে করে দিয়ে চলে যায়। আচ্ছা, ওটা করাই লাগে না। আবার সার আছে, ব্যালেন্স করা সার তৈরি করা আছে, ব্যালেন্স করা সার তৈরি করা ওইখানে দিয়ে দেয়, যতটুকু প্রয়োজন। হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দেয়। আর ওইখানে যখন মার্কেটে নিয়ে যায়, যখন যারা নিয়ম মতো ঠিক মতো নিজেরা কাজ করে, তারা একটা ভালো দাম পায়। আচ্ছা, তারা একটা ভালো দাম পায়। যেমন আমি স্পেসিফিক বলি, জ্যাকসন হাইটসে একটা মার্কেট আছে, এটা হলো আপনা বাজার। আচ্ছা, এদের আমি জিজ্ঞাসা করছি, আপনারা এই মালামাল কোত্থেকে আনেন? আমি ওইখানেই থাকি, মালামাল কোত্থেকে আনেন? বলে যে আমাদের নির্দিষ্ট করা ফার্ম আছে যারা এই ধরনের পেস্টিসাইড ব্যবহার করে, এই ধরনের সার ব্যবহার করে এবং তারা নিজেরা কাজ করে। তারা যেটা দেয় সেটা আমাদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে আমরা নিয়ে নেই, তাতে তারা ভালো দাম পায় এবং তাদের পোষায় যায়। এই সিস্টেমটা তো বাংলাদেশে নেই। বাংলাদেশে তো এখনও কৃষককে বলা হয় চাষা, আচ্ছা, কৃষককে বলা হয় চাষা, এই জন্য কেউ যায় না। কোনো শিক্ষিত মানুষ নিজেকে চাষি বলে পরিচয় দেয় না। কিন্তু আমেরিকাতে ওইখানে তাদের ফার্মিং গ্রুপ ওইখানে আছে, এটা নিয়ে তারা কোনো রকম কোনো সামাজিক সমস্যায় করে না। আমরা সামাজিক সমস্যায়। আর ওইখানে আমেরিকাতে প্রোডাকশন করার জন্যে যে তারা দেশের মাটি, দেশের সম্পদ, দেশের আবহাওয়া যে সুরক্ষা করতেছে, ব্যবহার করতেছে, এই জন্য তো তারা প্রণোদনা পায়। কারণ তাদের অনেক জিনিসের দাম কম, অনেক জিনিস বিনা পয়সায় পায়। এটা তো বাংলাদেশে নেই। কারণ এটা শুধু কৃষির জন্যেই। কারণ আমি আমার মাটি পাহারা দিতেছি, মাটিটা তো দেশের মাটি, আমি পাহারা দিতেছি, কৃষক তাকে আবার উল্টা খরচ করতে হবে কেন বাংলাদেশে? আসলে এই যে ভর্তুকি মন বলতে যেটা বলতেছে, এই ভর্তুকি না, এটা হলো দেশের সম্পদ সুরক্ষার জন্য বিনিয়োগ বলে দেওয়া উচিত। দারুণ। দেশের সম্পদ সুরক্ষার জন্য বিনিয়োগ। আজকে একজন আছে, তিনি মারা যাবেন, তার ছেলে এই সম্পদ ব্যবহার করবে। এই সম্পদটা রক্ষা করার দায়িত্ব সরকারের, এবং সেই জন্য এদের ভর্তুকি দিয়ে সম্পদটা ঠিক রাখা উচিত। এইটাই হলো ভর্তুকি। এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট, হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশে এই কাজটা সুন্দরভাবে করা হয়, এমনকি ইন্ডিয়াতেও করা হয়। যেমন কৃষক আছে, কৃষকের বর্তমানে রানিং 4টে ডেফিনেশন কৃষকের। একটা জাতিসংঘের দেওয়া ডেফিনেশন, আরেকটা হলো FAO দেওয়া ডেফিনেশন, আরেকটা হলো USDA দেওয়া ডেফিনেশন। এই 3 ডেফিনেশন গড়ে বাংলাদেশে যেটা আছে, এটা হলো এই উপমহাদেশের পরম্পরা কৃষক। এইটা আরেকটা ডেফিনেশন, যে বংশানুক্রমে তারা করতেছে কাজটা। যে আমি যেটা বললাম সম্পদ সুরক্ষার, এটা হলো বংশানুক্রমিক যারা বর্ষজীবী, যারা জীবিকা কৃষি কাজ করে, তাদের জন্য এই ধরনের ফেসিলিটি থাকা উচিত। যেমন মালয়েশিয়া, জাপান, এরা বিনা পয়সায় কৃষি ইনপুট দিচ্ছে অনেক দিন, যে আমি আমদানি করবো না, তোমরা প্রডিউস করো। এই সিস্টেমটা এখানে হওয়া উচিত। যেমন ইয়েতে আছে, এই FAO কৃষক আছে, এটা টোটাল পরিবারটাকে একটা কৃষিবিদ মনে করে, কৃষি কাজটাকে পারিবারিকভাবে নেয়। জাতিসংঘ আছে, যে এটা যিনি কাজটা করেন, যার জমি আছেন, যিনি খাজনা দেন, যিনি ওইখানে থাকেন, যিনি তার সিদ্ধান্ত নেন, উনি হইলেন কৃষক। আর USDA যে সংজ্ঞাটা আছে, USDA সংজ্ঞা হইল যে তিনি আয় ব্যয় হিসাব করিয়া তিনি লাভবান কিভাবে হইবেন, এই কাজটা যিনি করতেছেন তিনি কৃষক। আয় ব্যয়টা আগে। দারুণ। সুতরাং বাংলাদেশে বর্তমানে কৃষি আছে 13 ধরনের, তার মধ্যে একটাও সাইন্টিফিক না। অনুপস্থিত কৃষক, ছাদ কৃষক, শৌখিন কৃষক, তারপরে প্রজন্ম কৃষক, ছোট কৃষক, বড় কৃষক, মাঝারি কৃষক, ভূমিহীন কৃষক, বহু রকম কৃষক আছে। এখন সরকার যে কাকে দিবে, বেনিফিটটা কাকে দিবে, এই জন্য এই যে কৃষক কার্ড কথাটা আসলো এখন, এটা একটা উপযুক্ত ব্যবস্থা ছিল,
যে একজন কৃষককে, প্রকৃত কৃষককে আইডেন্টিফাই করো, Got it. আইডেন্টিফাই করে তার নিড অনুসারে তাকে হেল্প করো। হেল্প করা। এটা বর্তমান যেটা নিতেছে আর কি, এটা কার্যকর হলে ভালো হবে। আর আপনি যেটা দেশে বিদেশ যেটা বলতেছেন, আমেরিকাতে অন্তত 10 ধরনের ফার্মার কার্ড আছে, আচ্ছা আচ্ছা। কারো কোনো অভাব নেই, এবং তিনি কোনো হতাশায় ভোগেন না যিনি কৃষিকাজ করতেছেন, কারণ সেটা তারা আয় ব্যয় কাজকর্ম সব ব্যালেন্স করা আছে। অনেক জায়গা আছে ফার্মার মার্কেট আছে, ফার্মার মার্কেটের বিভিন্ন সুযোগ সুবিধা আছে। ফার্মার মার্কেট করতে গেলে সরকার নিজস্ব জায়গা দিয়ে দেয়, বড় রাস্তার পাশে বড় বড় ইয়ে আছে, দিয়ে সাপোর্ট দেয়। দাও, তুমি Support এগিয়ে দেয়। যাও, তুমি তোমার কাজ কিন্তু করো। বাংলাদেশে এই জিনিসগুলি নাই। নাই। আমি আগে যেটা বলছিলাম যে রাজনীতিবিদের কৃষি, রাজনীতিবিদের কৃষি হইল তারা প্রথমেই আইসা এই ফেসিলিটিগুলি দিত, যে একজন কৃষক এই দেশের একটা সম্পদ, রাজনীতিবিদ হিসাবে আমার দায়িত্ব এদেরকে সুরক্ষা দেওয়া, সুরক্ষা করা, কিন্তু এটা অন্য কেউ দিবে না এবং দেয়ও নেই। এক্ষেত্রে একটি কথা আপনার সাথে বিরতির মধ্যে বলছিলাম যে আপনি বলছেন আসলে স্মার্ট ফার্মার তৈরি করতে হবে। স্মার্ট ফার্মার তৈরি করতে আমরা বর্তমানে যে সমস্ত কৃষি পণ্য, কৃষি উপকরণ ব্যবহার করতেছি সবগুলি নতুন, বিদেশ থেকে আনা অথবা নিজেরা তৈরি করা। কিন্তু আমাদের বর্তমানে যে কৃষক আছে, কৃষকের বয়স কিন্তু কোনো এক সময় ছিল অ্যাভারেজ বয়স ছিল 60, বর্তমানে কিন্তু অ্যাভারেজ বয়স 30। অ্যাভারেজ বয়স 30 মানে উনি কিন্তু অভিজ্ঞ না, অভিজ্ঞতা। তিনি ভালো করে নামও জানেন না। তিনি ওই বৃদান 28, যে অরিজিনাল ফার্মার সে বলবে বৃদান 28, আর বর্তমানের যে প্রজন্মের 30 বছরের যে কৃষক সে বলবে মিনিকেট। মিনিকেট। আচ্ছা। কারণ ওইটা সে জানে না। জানে না। এই জন্যে আমাদের বর্তমান প্রজন্মের যে কৃষক আছে, সেই কৃষককে সরকারি উদ্যোগে, সরকারি ব্যবস্থাপনায় যে খামার বাড়ি যে সার্ভিসটা দেয়, তাদেরকে ব্যাপকভাবে কৃষি প্রশিক্ষণ দেওয়া উচিত। একটি মজার বিষয়, নিজের জমি সেল করে বিদেশ যাচ্ছে এবং কৃষি কাজ করছে, জি, কিন্তু আমার নিজের জমিতে সে করতে পারছে না, না। এখানে পারতেন না। এখানে আমি বলবো যে এই দেশি লাঙ্গল দিয়া, কোদাল দিয়া কোপাইয়া যে বৃষ্টিতে ভিজে যে কৃষি কাজটা করা, এই কাজটা এখন আর কেউ নতুন প্রজন্ম করতে চায় না। কিন্তু আমরা বিদেশের মতো যদি আমরা পাওয়ার টিলার যন্ত্রপাতি অনলাইনে দিতে পারতাম, যে যন্ত্রপাতি কাজ করবে। যেমন ঢাকা টাউনে অনেক মানুষ আছে প্যান্ট পরে রিক্সা চালাইতেছে, কারণটা কি? কারণ রিক্সাটা ঠেলতেছে মোটরে, এটা বলে অটো বলে। এটা মোটরটা দেওয়াতে শিক্ষিত মানুষ ওইটা চালাইতেছে, কিন্তু সে যদি পেডেল ঘুরে চালাইতে যায় সে ওইটা চালাবে না। বাংলাদেশের যন্ত্রপাতি যেভাবে আসতেছে, যে সেই যন্ত্রপাতিগুলি চালানোর জন্য যে কৃষক, তাতে আমাদের বর্তমান প্রজন্মের যে কৃষক যারা বিদেশে যাবে না চাকরি করতে, তারাও কাজ করতে পারবে। আর এই দেশের মানুষ যারা বিদেশে গিয়ে কৃষি কাজ করে, তারা কিন্তু মেকানিক্যাল কাল্টিভেশনটা করে, তারা গিয়ে ওখানে কোদাল মারে না। তাহলে আমাদের আসলে প্রযুক্তিগত উন্নয়ন প্রয়োজন, এবং সেই উন্নয়নের পাশাপাশি তার যত প্রয়োগের জন্য প্রশিক্ষণও প্রয়োজন। প্রশিক্ষণ দরকার, প্রশিক্ষণটা একদম বাস্তব প্রশিক্ষণ দরকার। সেই প্রশিক্ষণের ব্যবস্থা বাংলাদেশেও আছে। বাংলাদেশে যে খামার বাড়ির একটা ডিভিশন আছে, ট্রেনিং উইং, এটা অনেক বড়, এবং প্রত্যেকটা অর্গানাইজেশনের বিএডিসি আছে, তারপরে গবেষণা প্রতিষ্ঠান আছে, প্রতিটা ক্রপের আছে, তুলা উন্নয়ন আছে, বা চা গবেষণা আছে। প্রত্যেকের খাতে প্রশিক্ষণ আলাদা একটা খাত আছে, এবং সেই প্রশিক্ষণ মডিউল তৈরি করবে, তাতে আধুনিক প্রযুক্তিগুলি ইনক্লুড করে প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করবে, প্রয়োজনীয় ডিজিটাল মেটেরিয়াল দিয়ে প্রশিক্ষণ দিবে, আইসিটি পদ্ধতিতে বা স্যাটেলাইট পদ্ধতিতে কৃষক প্রশিক্ষণ দিবে। মানে এভরিহোয়ার সে যেখানেই যাবে ওইখানেই কিছু নতুন কিছু শিখবে, আমাদের কৃষি এগিয়ে যাবে ইনশাআল্লাহ, এবং সেভাবে সেই ধারাতে যেমন এটা এই যে কৃষি কার্ড, আমি করণীয় সম্পর্কে বলি এখন, যে কৃষি কার্ড যে পদ্ধতি চালা হয়েছে, আসলে এটা ভারত উপমহাদেশের জন্য একটা আশীর্বাদ। কারণ বাংলাদেশ, ইন্ডিয়াতে কিষাণ নামে একটা কার্ড আছে, কিষাণ কার্ড, এটা থেকে তারা ভালো উপকার পাইছে। এই কিষাণ কার্ড আমরা আশা করি সে উপকার পাবো না, পাবো কিন্তু এখানে আমাদের আগে একটা ছিল কৃষি কার্ড। আচ্ছা, এখন হয়েছে কৃষক কার্ড। কিন্তু আমাদের দেখতে হবে কৃষি কার্ডের কি কি সুবিধা অসুবিধা ছিল। এখন কৃষক কার্ডে আমি দেখছি 3টা ফর্ম দিছে, যে হাউ টু আইডেন্টিফাই অ্যাকচুয়াল ফার্মার। প্রকৃত কৃষককে আইডেন্টিফাই করার জন্য 3টা ফরম্যাট ফিল আপ করতে হবে। এই জিনিসগুলি একটু কঠিন হয়ে গেছে, জটিল হয়ে গেছে। কারণ এই 13 জাতের মানুষ থেকে একটা কৃষক বাছাই করে আনা, এটা একদম কোনো ব্যক্তিকে অন দ্য স্পট জাজ করে, যেমন একজন কৃষি অফিসার যেটা পারে, একজন কৃষককে চিনে সে এইভাবে পারবে। কিন্তু এই ফর্ম ফিল আপ করতে গেলে তাকে লাগবে স্মার্ট মোবাইল, ব্যাংক লাগবে, ব্যাংকিং সিস্টেম আছে মোবাইলে, এই জিনিস করতে হবে। এই সার্বিক বিষয় আরেকদিন আপনার সাথে আলোচনা করব, না যেটাই হোক, মানে এত জটিল করা যাবে না, এত জটিল করা যাবে না, অবশ্যই এত জটিল করা যাবে না। কৃষিবিদ সরাসরি যিনি সিলেকশন করবেন ফার্মার, এইটা দিয়ে শুরু করতে হবে।
অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে। পরে হয়তো আরও বেশি হবে। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।